হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আবার একটা নতুন ক্লাসে। দেখো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য এবিডি টেস্ট পেপার 2025 পেজ নাম্বার 605। ঠিক আছে, 605 পাতার আজকে নিয়েছি আমরা কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3, 4 দাগের অঙ্কগুলো, মানে অবজেক্টিভ টাইপের আমরা এমসিকিউ আর এসিকিউ অঙ্কগুলো করাবো। ঠিক আছে, আজকে এই ছোটো ক্লাসটা দেওয়ার পরে তোমাদের আবার বড় ক্লাস চলে আসবে। আজকেরই তোমাদের বড় ক্লাস দেবো। চলো আজকে আমরা দেখে নেবো পেজ নাম্বার 605 পাতার যে অঙ্কগুলো আছে। তাহলে তোমরা আমার সঙ্গে এই যে তোমাদের যে এবিডি টেস্ট পেপার বইটা আছে এই বইটা খুলো আর এবং আমার সঙ্গে অঙ্কগুলো করো। চলো আমরা দেখে নিই অঙ্কগুলো। প্রথমে আমরা একে দাগে অঙ্কগুলো করাবো। একের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তাহলে একের 1 নম্বর প্রশ্নটা দেখো কী বলছে। 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? আচ্ছা, আর এর মানটা বের করতে বলেছে। আসল আর সুদ আসল, ঠিক আছে, তার অনুপাতটা দেওয়া আছে। তার অনুপাত থেকে আমরা আসল ধরে নিতে পারবো। আসলকে আমরা পি বলি। পিটাকে আমরা ধরতে পারবো 8x, তাই না? যেহেতু অনুপাতটা আমাদের 8:9 দেওয়া আছে, তার আসল আর সুদ আসলের অনুপাত, এটা হচ্ছে আসল, এটা সুদ আসল। তাহলে আসলকে আমরা ধরে নেব 8x, আর সুদ আসলকে আমরা ধরে নেব 9x। ঠিক আছে, অনুপাত থেকে আমরা ধরে নিতে পারবো। তাহলে এখান থেকে দেখো আসল জানলাম আর সুদ আসলে জেনে নিলাম। তাহলে সুদটা পেয়ে যাবো, আইটা পেয়ে যাবো আমরা। সুদ আসল থেকে আসল বাদ দিলে আমরা কি পেয়ে যাবো? আই পেয়ে যাবো। আইটা হবে আমাদের এক্স। তাহলে আমাদের সূত্র কি? আই সমান PTR/100। চলো এখানে মানগুলো বসিয়ে দাও। আমরা কিন্তু মানগুলো বসিয়ে দিলে আর এর মানটা পেয়ে যাবো। আরটা হচ্ছে আমাদের সুদের হার, টিটা হচ্ছে সময়, আর পিটা হচ্ছে আমাদের আসল। তাহলে দেখো আই হচ্ছে আমরা, দেখো আইটা বের করলাম, আই হচ্ছে এক্স, আর পিটা হচ্ছে আমাদের আসল, যেটা 8x ধরেছি। তাহলে এটা হচ্ছে 8x হচ্ছে আসল। আর সময়টা টিটা দেখো, বার্ষিকের কথা এখানে সময়টা দেওয়া নেই, সময়টা দেওয়া আছে 1 বছর। তাহলে এখানে আমরা 1 বছর দিয়ে দেবো। সময় হচ্ছে আমাদের 1 বছর। আর এর মানটা এখানে বের হবে আমাদের। তাহলে সরল করো, এখান থেকে সরল করি আমরা, সমাধান করে আর এর মানটা পেয়ে যাবো। এক্স কেটে দিলাম, এখানে 1 আছে। তাহলে তোমরা লক্ষ্য করে এখান থেকে আর এর মানটা কত দেখতে পাচ্ছ। আর এর মানটা দেখবো তোমরা 100/8 পেয়ে যাবা। এটা কাটাকাটি করো 4 দিয়ে, এটা 25 পাবা, আর এখানে পাবা 2। তাহলে আমাদের কত হয়ে গেল? 25/2 পেয়ে গেলাম। তাহলে এটাকে যদি ভাগ করো তাহলে তোমরা পেয়ে যাবো 12.1/2%। দেখো 12.1/2% কত নম্বর অপশানে আছে? আমাদের এখানে বি নম্বর অপশানে আছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশানটা। এবার দেখো 1-2 প্রশ্নটা। 5x² - 11x + k = 0 একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যান্যক যদি হয় তাহলে কে এর মান কত? কে এর মানটা বের করতে বলেছে এখান থেকে। তো বীজদ্বয় অন্যান্যক বলেছে। অন্যান্য বলতে একটা বীজ যদি আলফা হয়, একটা হবে 1/α, তো একে বলা হয় বীজদ্বয় অন্যান্যক। ঠিক আছে, মানে অন্যান্যক বলতে একটা যদি আলফা হয়, আলফাকে উল্টে দাও, তাহলে আলফাকে উল্টে দিলে কত হবে? 1/α। আলফার অন্যান্য 1/α। তাহলে এইভাবে আমরা বলতে পারবো বীজদ্বয় অন্যান্য আছে। তাহলে বীজদ্বয় যদি অন্যান্য হয়, এর একটা সূত্র আছে। কি সূত্র আছে? আমরা A = C বলতে পারবো, তাই না? মানে এই যে এ হচ্ছে S² সহগ এ, এটাকে আমরা এ বলি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ। আর সিটা যেটা ধ্রুবক সংখ্যাটাকে আমরা সি বলি। তাহলে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি অন্যান্য হয়, ঠিক আছে, এভাবে যদি বীজদ্বয় থাকে অন্যান্য, তাহলে এখানে সিটা আর এটার সমান হয়ে যাবে। তাহলে দেখো এ হচ্ছে আমাদের 5 আর সি আমাদের এখানে কে। তাহলে কে এর মানটা কত পেয়ে গেলাম? কে সমান আমরা পেয়ে গেলাম 5। দেখো 5 কত নম্বর অপশানে আছে? বি নাম্বার আছে। তা আমাদের অ্যান্সারটা হয়ে গেল বি নাম্বার অপশান। এবার আমরা 3 অঙ্কটা করাবো। দেখো 3 প্রশ্নটা কি বলছে। আমাদের আছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে x পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ XBC 82 ডিগ্রি। আবার আছে কোণ ADB 47 ডিগ্রি হলে কোণ BAC এর মান বের করতে বলেছে। চলো আমরা ছবিটা এঁকে বুঝি প্রশ্নটা কি বলছে। আমাদের প্রথমে বৃত্তস্থ চতুর্ভুজ পড়েছে, তাহলে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করব। এই যে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো এখানে বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে বাড়াবে। তারপর দেখো AB, এটা AB নাম দিয়ে দিলাম, এটা আমরা C, আর এটা আমরা D নাম দিয়ে দিলাম। তাহলে AB বাহুকে বাড়াচ্ছে, x অবধি বাড়াচ্ছে, তাই না? তাহলে এখানে যেভাবে বর্ধিত করার জন্য তার মধ্যে একটা কোণ, এখানে যে মানটা বলেছে XBC, এই কোণের মানটা বলে দিয়েছে কত? 82 ডিগ্রি। এটা আছে আমাদের 82 ডিগ্রি। আর কোণ ADB, তাহলে ADB, তাই DB আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, প্রশ্ন অনুসারে, প্রশ্নে যেভাবে কোণটা বলছে আমাদের ডিবি যোগ হয়ে যাচ্ছে। প্রশ্ন দেখে কিন্তু প্রশ্ন অনুযায়ী কাজ করে তোমাদের ছবিটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে এডিবি এই কোণটা আমাদের দেওয়া আছে কত? 47 ডিগ্রি। আর কার মানটা বের করতে বলেছে? কোণ BAC। তা দেখো আমাদের এভাবে যোগ করতে হচ্ছে। তাহলে আমরা AC যোগ করতে হবে, যেহেতু কোণটা এখানে বলেছে BAC, তার জন্য আমরা AC যোগ করব। কারণ তোমরা যদি AC না যোগ করো তাহলে BAC কোণটা পাবা কী করে?
তো দেখো প্রশ্নে যেভাবে বললো সেভাবে কিন্তু ছবি তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই কোণের মানটা আমাদের বের করতে হবে। তাহলে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা মান বের করবো। দেখো এটা আমরা কী করে পাবো, দেখো এই কোণটা আমাদের দেওয়া আছে, তাহলে এই কোণটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এই কোণটা পেয়ে যাবো, এই যে বড় কোণটা, ঠিক আছে, এই বড় কোণটা আমরা পেয়ে যাবো। তো বড় কোণটা আমরা কী করে পাবো, দেখো কোনো বৃত্তস্থ চতুর্ভুজের যে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়, মানে এই কোণটা যত হবে এই কোণটা তত হবে, ঠিক আছে। এটা আমাদের ধর্ম আছে, তোমাদের বলে দিচ্ছি যে কোনো, আবার বলি কথাটা, যে বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়। আমি এখানে তোমাদের লিখে দিই, এখানে বলবো যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণটি অন্তস্থ বিপরীত কোণের সমান হয়, ঠিক আছে। কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণটি, মানে এই যে বহিস্থ কোণটি, অন্তস্থ বলতে এই অন্তস্থ, যেটা বহিস্থ এটা অন্তস্থের বিপরীত যে কোণটা আছে এর সঙ্গে সমান হবে, মানে এরা দুজন সমান হবে। মানে এখানে আমাদের কারা দুজন সমান আছে, আমাদের সমান হবে কোণ এই যে এক্স সমান হবে আমাদের এই কোণটা, যে এডিসি কোণটা, ঠিক আছে, যেটা দাগ দিয়ে রেখেছি। তাহলে কোণ এডিসি এরা সমান। এক্সবিসি বলে দিয়েছে 82 ডিগ্রি, তাহলে এডিসি পেয়ে যাবো আমরা 82 ডিগ্রি। ওকে, এটা আমরা 82 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো এই বড় কোণটা যদি 82 ডিগ্রি পাই, তাহলে এই যে কোণটা এদিকার কোণটা আমরা পেয়ে যাবো, কারণ এদিকার কোণটা 47 ডিগ্রি বলে দিয়েছে প্রশ্নে। তাহলে আমরা বের করবো এই কোণটা, মানে এই কোণের নামটা আমরা বলে দেবো বিডিসি। তাহলে আমরা বিডিসি কোণটা পেয়ে যাবো কত, তাহলে আমাদের 82 ডিগ্রি থেকে 47 ডিগ্রি বিয়োগ করবো, তাহলে 82 ডিগ্রি থেকে 47 ডিগ্রি বিয়োগ করবো, তাহলে বিডিসি পেয়ে যাবো। 7 কত হলে 12, 5 দিলে এটা 8টা 7 হয়ে যাবে, 4 কত হলে 7, 3 দিলে দেখো আমরা 35 ডিগ্রি পেয়ে গেলাম। তো এটা কত পেয়ে গেলাম, এই কোণটা পেয়ে গেলাম 35 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো এটা যদি 35 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, কেন, কারণ দেখো একই বৃত্তের চাপের উপর যে বৃত্তস্থ কোণ দুটি আছে, এই বৃত্তস্থ কোণ দুটি কী হবে, সমান হয়। তাহলে আমরা এখানে বলবো যেহেতু একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, হয়, ঠিক আছে। একই বৃত্তাংশস্থ কোণ, দেখো এই কোণটা একই বৃত্তাংশস্থ আছে, তাই না, মানে এই বিসি চাপের উপর অবস্থান করছে এই দুটো কোণ, তাহলে সমান হবে। তাহলে অতএব আমরা বলে দেবো কোণ, এই কোণের নামটা বিডিসি, আর এই যে কোণটা আমাদের বের করতে বলেছে মানে বিএসি কোণটা, তাহলে এই দুটো সমান হবে, বিএসি এরা সমান। তাহলে বিডিসির মানটা আমাদের জানা হয়ে গেল 35 ডিগ্রি, তাহলে বিএসি কত পেয়ে যাবো, বিএসি পেয়ে যাবো আমরা 35 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু 35 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। তাহলে দেখো 35 ডিগ্রি কত নম্বর অপশানে আছে, 35 ডিগ্রি অপশানে আছে আমাদের দেখতে পাচ্ছি এ নাম্বার অপশান। তাহলে আমাদের যে এখানে অপমানটা এ নাম্বার। এবার দেখো 1/4 প্রশ্নটা কী বলছে, 2 sin 2 থিটা সমান tan 45 ডিগ্রি হলে তো থিতার মান কত, মানে থিতার মানটা এখান থেকে বের করতে বলেছে। তো দেখো আমরা এখান থেকে থিতার মানটা বের করে দেখাবো। আমরা 2 sin 2 থিটা রেখে দিলাম, আর tan 45 ডিগ্রির মান 1 হয়, এটা তোমরা বইয়ের ছক আছে সেখান থেকে তোমরা মানগুলো পেয়ে যাবা। tan 45 ডিগ্রির মান 1, এখান থেকে আমরা sin 2 থিটার মানটা বের করবো। তাহলে এটা 1/2 হয়ে যাবে, 2টা নিচে চলে আসবে। আর 1/2 সাইন কত ডিগ্রির মান হয়, sin 3 ডিগ্রির মান হয়। তাহলে উভয় দিকে যদি সাইন ভ্যানিশ করা হয় তাহলে 2 থিটার মানটা কত হবে, 2 থিটার মানটা তোমরা পেয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে কাটাকাটি করো, তাহলে এটা হবে আমাদের 15 ডিগ্রি। তাহলে থিটার মান কত পেয়ে গেলাম, 15 ডিগ্রি পেয়ে গেলাম। 15 ডিগ্রি দেখো কত নম্বর অপশানে আছে, 15 ডিগ্রিটা আছে আমাদের ডি নাম্বার। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল আমাদের ডি নাম্বার অপশান। এবার দেখো 1/5 প্রশ্নটা কী বলছে, 1/5 প্রশ্নটা বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল x বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে x ও d এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। তাহলে এখানে দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের যদি বাহুর দৈর্ঘ্য a হয়, বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য যে a হয়, তা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে 6a²
আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা আছে √3a, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, আর এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র। ঠিক আছে, এই দুটো জানতে হবে। আর দেখো এর মানটা আমাদের কত বলেছে, ঠিক আছে, মানে এই যে তোমাদের বলেছি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা এখানে কত বলে দিয়েছে এক্স, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা এক্স, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স। আর কর্ণের দৈর্ঘ্যটা বলেছে ডি, এটা হচ্ছে আমাদের ডি। তাহলে আমরা করবো কি, তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করে নিই। তাহলে এর সমান সমান কত হবে, d/√3। এবার দেখো আমাদের এই যে এখানে আছে এটা, তাহলে এক্স সমান সমান 6a²। তাহলে আমরা কী করব, এখানে এর জায়গায় এর মানটা পুট করে দেবো। তাহলে 6 ইন্টু d/√3 তার হোল স্কোয়ার। তাহলে এক্স সমান সমান 6 ইন্টু d²/3, আর √3 হোল স্কোয়ার 3 হয়ে যায়, 3 2 6। তা দেখো এখান থেকে তোমরা এক্স সমান সমান 2d² পেয়ে যাচ্ছ। এটাই হচ্ছে আমাদের এক্স ও ডি এর সম্পর্ক। দেখো কত নম্বর অপশানে আছে, এটা হচ্ছে আমাদের সি নম্বর অ্যান্সারে আছে। তাহলে অ্যান্সার আমাদের সি নম্বর। এবার দেখো 1-এর 6 নম্বর প্রশ্নটা বলছে কিছু তথ্য দেওয়া আছে সংখ্যাগুলো 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16। এই যে তথ্যগুলো দেওয়া আছে এদের মধ্যমা বের করতে বলেছে। তাহলে মধ্যমা বের করার জন্য আমাদের কী করতে হবে, সংখ্যাগুলোকে তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় আকারে সাজাও। তাহলে প্রথমে ছোট কে আছে, আমরা 7 দেখতে পাচ্ছি। তাহলে ছোটটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি 7, 7-এর পর কে আছে, 7-এর পর আছে 8, 8-এর পর 9, 9-এর পর 10, 10-এর পর 11। দেখো 11 লক্ষ্য করো দুটো আছে, তাহলে দুটো 11 নিতে হবে। 11 পর আছে দেখো 12 তো নয় 13 আছে, 13-এর পর দেখতে পাচ্ছি 15 আছে, আর 15-এর পর কে আছে 16 আছে। একটু সংখ্যা হলো গুনে নিবে, এখানে কটা আছে 1 2 3 4 5 6 7 8 9টা, এখানে দেখো 9টা আছে 1 2 3 4 5 6 7 8 9টা। ঠিক আছে, মিলে গেছে আমাদের। তাহলে এবার দেখো এবার আমরা মধ্যমা বের করতে পারবো। মধ্যমা কী করে, এইদিকে দেখো এদিকে 4টা সংখ্যা নাও আর এইদিকে 4টা সংখ্যা নাও। ঠিক আছে, এদিকে 4টা এদিকে 4টা, তাহলে মধ্যে কে আছে, মধ্যে আছে 11। তাহলে আমাদের অ্যান্সার হবে 11। তাহলে দেখো 11 নম্বর হচ্ছে আমাদের মধ্যমা। হ্যাঁ, 11টাকে আমরা মধ্যমা বলতে পারবো। তাহলে দেখো মধ্যমা যে 11 হবে সেটা কত নম্বর অপশানে আছে, সেটা আমাদের ডি নম্বর অপশানে আছে। তাহলে অ্যান্সারটা আমাদের ডি নম্বর 11 অ্যান্সার। এবার 2-এর 1-এর প্রশ্নগুলো, 2-এর প্রশ্নগুলো শূন্যস্থান টাইপের আছে। তা 2-এর 1-এর প্রশ্নটা বলছে কোনো ব্যবসায় এ লভ্যাংশের 1/3 অংশ পায়, বাকি অংশ বি ও সি এর মধ্যে সমান ভাগে ভাগ হলে এ, বি ও সি এর মূলধনের অনুপাত কত হবে। তাহলে এ বি সি এর মূলধনের অনুপাত বের করতে বলেছে। দেখো লভ্যাংশগুলো আমরা বের করব, লভ্যাংশ অনুপাত যেটা হবে একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাতও সেটা হয়। তা দেখো এর লভ্যাংশ বলে দিয়েছে, তাহলে এর লভ্যাংশ কত বলেছে 1/3 অংশ। তাহলে বাকি লভ্যাংশ কত, বাকি লভ্যাংশ হবে দেখো এক অংশ থেকে, মোট হচ্ছে এক অংশ থেকে এরটা বাদ দিয়ে দাও, এর লভ্যাংশটা বাদ দিলে বাকি লভ্যাংশ। তাহলে এটা আমরা যেহেতু ভগ্নাংশে যোগ বিয়োগ করি, এটা পেয়ে যাবা 2/3 পেয়ে যাবা। ঠিক আছে, তাই এটা হচ্ছে বাকি লভ্যাংশটা। এই লভ্যাংশটা বি ও সি সমান ভাগে ভাগ করবে। তাহলে এখানে দেখো বি ও সি কত করে পাবে, তাহলে বি সমান সমান সি, এরা দুজনেই পাবে কত, তাহলে এদের অর্ধেক। তাহলে একে অর্ধেক মানে কি, এটাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে কেটে যাবে। তা দেখো বি ও সিও পাবে 1/3 অংশ করে পাবে। তাহলে এ বি সি এর লভ্যাংশ অনুপাত পেয়ে গেলাম। তাহলে তাদের মূলধন অনুপাত কত হবে, তাদের মূলধন অনুপাত হবে দেখো লভ্যাংশের অনুপাতটাই হবে মূলধনের অনুপাত। একই সময়ের ক্ষেত্রে লভ্যাংশের অনুপাত যেটা সেটাই হবে মূলধনের অনুপাত, তোমাদের এটা কিন্তু জানতে হবে। তাহলে মূলধনের অনুপাতটা আমরা পেয়ে যাবো দেখো A/D B/C, এদের মূলধনের অনুপাত কত হবে, এর হচ্ছে লভ্যাংশ 1/3 আর বি ও সি এরও পেয়ে গেছি আমরা 1/3:1/3। ঠিক আছে, তাহলে এদের অনুপাতটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এ বি সি এর এটাই হচ্ছে মূলধনের অনুপাত। তাহলে দেখো এরা সমান মান আছে, সমান মান তাহলে কি হয় 1:1 হয়ে যাবে। আমরা 1/√3 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা 1:1 পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এটা। শূন্যস্থান পূরণ করো, তাহলে শূন্যস্থানে আমাদের এটা বসাতে হবে। এবার দেখো 2-এর প্রশ্নটা বলছে ওয়াই ভেরিয়েস s² আছে, তাহলে আমাদের দেখাতে বলেছে s² ভেরিয়েস কত হবে। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে, s² ভেরিয়েস আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো আমরা এখান থেকে s² এর ভেদটা আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা কী করবো, ভেদ উঠাবো। তো ভেদ উঠালে আমরা কী করবো, সমান সমান একটা ধ্রুবক আসবে। এখানে তোমরা বলে দিবা যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু এর কে এর পরিচয়টা সবসময় দিতে হবে। যখনই আমরা ভেদ উঠিয়ে আমরা সমান সমান নিয়ে আসবো আর একটা ধ্রুবক চলে আসবে, আর এই ধ্রুবকটার পরিচয় দিয়ে দিবা তোমরা কে, যেখানে আমাদের হলো অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা কিন্তু সবসময় বলবা পরীক্ষায়, না বললে কিন্তু তোমাদের নম্বর কেটে নেবে। তাহলে এখানে দেখো আমরা এখান থেকে আমরা s² মানটা বের করি। s² মানটা তোমরা পেয়ে যাবা 1/k ওয়াই পেয়ে যাবা।
তাহলে এস স্কোয়ার সমান 1/k টাকে আমরা n ধরে নিলাম। তাহলে এখানে বলে দেবা n সমান 1/k। এটাকে তোমরা বলবা অশূন্য ভেদ, ভেদ বলবা না, এখানে অশূন্য ধ্রুবক বলবা, কারণ এটা তো ভেদ নাই, ভেদ হয়েছে আমাদের এখানে। দেখো ভেদকে উঠিয়েছি বলে ভেদ ধ্রুবক, আর এখানে জাস্ট আমরা 1/k ধ্রুবকটাকে আমরা n ধরেছি। তাহলে এখানে তোমরা কী বলবা? অশূন্য ধ্রুবক বলবা, ঠিক আছে? হ্যাঁ, ভেদ ধ্রুবক বলবা না এখানে। তাহলে আমাদের যদি এটা হয়ে যায় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অতএব এস স্কোয়ার ভেরিয়েস ওয়াই বলতে পারবো। কারণ দেখো ইকুয়াল আর ধ্রুবক উঠালে পরে আমরা কি, আমরা ভেদ আসবে, ভেদ উঠিয়ে যেহেতু ইকুয়াল আর ধ্রুবক আসে, তাহলে আমাদের সমান আর ধ্রুবকটাকে উঠিয়ে আমরা কী নিয়ে আসতে পারবো? ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে এস স্কোয়ার ভেরিয়েস আমরা কত পেয়ে গেলাম? ওয়াই পেয়ে গেলাম। তাহলে এখানে অ্যান্সারটা আমাদের কত হবে? ওয়াই হবে। এবার দেখো 3 প্রশ্নটা কি বলছে। 3 প্রশ্নটা বলছে অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক পিএ ও পিবি, এপি 8 সেমি এবং কোণ এপিবি 60 ডিগ্রি হলে এবি সমান ড্যাশ। ঠিক আছে, এবির মানটা আমাদের বের করতে বলেছে। তা চলো আমরা ছবি এঁকে প্রশ্নটা বুঝি। তাহলে আমরা একটা বৃত্ত আছে, ঠিক আছে, আর এখানে দেখো আমাদের বহিস্থ একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে আমাদের স্পর্শক আছে। তাহলে আমরা এখানে একটা এভাবে আমরা স্পর্শ নিয়ে নিলাম, এটা আমাদের বহিস্থ বিন্দুটা পি বলে দিয়েছে, ঠিক আছে। আর এখানে পি একটা স্পর্শক, এখানে আমাদের একটু ফাঁক থাকবে না, ঠিক আছে, এখানে ফাঁক পড়ে যাচ্ছে। আর একটা পিবি স্পর্শক, এই বিন্দুতে আমাদের পিবি স্পর্শক, ঠিক আছে। আর এবি আমরা যোগ করতে হবে, এই এবি দৈর্ঘ্যটা বের করতে বলেছে, এবিটা আমাদের কত। তাহলে আমাদের দেখো এখানে এপিবি কোণটা বলে দিয়েছে, এপিবি কোণটা কত বলেছে? 60 ডিগ্রি বলেছে। এই কোণটা আমাদের হবে 60 ডিগ্রি বলে দিয়েছে। আচ্ছা, তাহলে আমাদের বলেছে যে একটা মান দেওয়া আছে, কোনটা? এপি বাহুর মানটাই, যে এপি বাহুটা আমাদের বলে দিয়েছে 8। এপি যদি 8 হয় তাহলে আমাদের কার এই এবির মানটা আমাদের বের করতে বলেছে। দেখো আমরা এবির মানটা কী করে পাবো? দেখো আমাদের এখানে তোমাদের জানতে হবে যে কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক তৈরি হবে পি আর পিবি, তাহলে এদের দৈর্ঘ্য সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারবো যেহেতু বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শকের দৈর্ঘ্য কী হয়? সমান হয়। দেখো কী লিখলাম, এই যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত যে স্পর্শক যে দুটি পেলাম পি আর পিবি, এদের দৈর্ঘ্য সমান হবে। তাহলে এখানে অতএব দিয়ে আমরা বলতে পারবো পিএ সমান পিবি, ঠিক আছে। তাহলে দুজনে আমাদের কত হলো? 8 হয়ে গেল। এই 8 হলে এও 8 হয়ে গেল আমাদের। আচ্ছা, এবার দেখো এই দুটো বাহু সমান হলে এরা যে ত্রিভুজটা দেখো এবিপি ত্রিভুজের দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এখানে আমরা কোণ সমান পেয়ে গেলাম। এই কোণটা আমরা বলবো পিএবি সমান, আর এই কোণটা বলবো আমরা পিবিএ, কোণ পিবিএ, ঠিক আছে। এই দুটো কোণ সমান পেয়ে গেলাম। এবার দেখো কোনো ত্রিভুজের একটা কোণ জানা আছে আর দুটো কোণ সমান, তাহলে আমরা এদের কোণগুলো আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এই যদি 60 ডিগ্রি হয় দুজনে, তাই না? তাহলে এরা দুজনে মিলে কত হবে? তাহলে এদের দুজনের যোগফলটা হবে পিএবি যোগ আর পিবিএ, এদের যোগফলটা কত হবে? 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাইনাস করতে হবে, তাই না? কারণ 3 জনের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে আমরা দুজনের যোগফল কত পাবো? তাহলে এই কোণটা বাদ দিলে আমরা এই দুজনের যোগফলটা পেয়ে যাবো। তাহলে আমরা 180 ডিগ্রি থেকে আমরা কি করব? 60 ডিগ্রি বাদ দিব। তাহলে এটা কোথায় হবে আমাদের? 120 ডিগ্রি। এবার দেখো এই দুটো কোণ তো সমান, এই দুটো কোণ সমান যদি হয়ে যায় তাহলে একবার দেখো আমরা পিএবি সমান পিবিএ, তোমরা দেখো দুটো কোণ সমান আছে, দুটো কোণের যোগফল 120 ডিগ্রি। তাহলে এরা কী করবে? 120 ডিগ্রির কি অর্ধেক নিয়ে নেবে, সমান দুজনই আছে। তাহলে 120 ডিগ্রির অর্ধেক কত? 60 ডিগ্রি করে। তাই এরা দুজনে কত হবে? 60 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম এই কোণটাও 60 ডিগ্রি আর এই কোণটাও 60 ডিগ্রি। এবার দেখো এবিপি ত্রিভুজের 3টে কোণই সমান, তা 3টে কোণ সমান হলে ত্রিভুজটা কি? ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। আমরা এখানে বলে দেব ত্রিভুজ এ পি বি একটি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে যদি এটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সমান হবে। তাহলে এরা যদি 8 করে হয় তাহলে এ কত হবে? 8 হবে। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা এবির মান যে বের করতে বলেছিল, এবিটা কত পেয়ে যাবো? 8 সেমি পেয়ে যাবো।
তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এ বি শূন্যস্থান যেটা দেওয়া আছে এ বি সমান সমান শূন্যস্থান, তার অ্যান্সারে কত হবে 8 সেমি হবে। এবার চারের প্রশ্নটা কী বলছে দেখো, চারের প্রশ্ন বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান, তার গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো এখানে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমাদের জানতে হবে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল 4 π r², যেখানে গোলকের ব্যাসার্ধ হচ্ছে r, তাই বক্রতলের ক্ষেত্রফলটা সমান বলেছে 3 গুণ আয়তনের সঙ্গে, তাই না, গোলকের 3 গুণ আয়তন, তাহলে আয়তনের সঙ্গে 3 গুণ করব। তাহলে এখানে দেখো আয়তনের সূত্র কি, গোলকের আয়তনের সূত্রটা হবে 4/3 π r³, ঠিক আছে, এটা হচ্ছে আয়তনের সূত্র গোলকের, এটা হচ্ছে আমাদের বক্রতলের সূত্র, ঠিক আছে। এই দুটো সূত্র তোমাদের মনে রাখতে হবে। এটা আমাদের শর্ত বলেছিল যে গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা গোলকের আয়তনের 3 গুণ বলেছে, মানে 3 গুণ আয়তনের সংখ্যমানের সঙ্গে সমান, তা 3 গুণ আয়তনের সংখ্যমানের সঙ্গে সমান আমরা করতে পারলাম। ওকে, তাহলে এখান থেকে আমাদের দেখো ব্যাসার্ধটা পেয়ে যাবো। ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করতে বলেছে, মানে r এর মানটা বের করতে বলেছে। তাহলে কাটাকাটি করা, দেখো এখানে 4 কেটে দিলাম, পাই কেটে দিলাম, এখানে r² আছে, এখানে r³ আছে, তাহলে এখানে একটা r থেকে যাবে, এখানে 3 কেটে দাও, এখানে কিছু নয় 1 আছে, ঠিক আছে, এটা আমাদের 1টা কত বড় হয়ে গেছে দেখো, r এর মানটা আমরা কত দেখতে পাচ্ছি, তাহলে r সমান আমরা বলতে পারবো 1, এটা আমাদের অ্যান্সার। তাহলে এখানে লিখে দেবো ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য 1 হবে। এবার 5 অঙ্কটা দেখো, a + b 90 ডিগ্রি বলে দিয়েছে, tan a এর মানটা 3/4 বলেছে, তাহলে cot b এর মান বের করতে বলেছে। তো দেখো আমরা কি করব, আমরা এখান থেকে এই যে b আছে, b এর মানটা বের করে নেব। তাহলে b এর মানটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস a। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো cot b আছে, তো b এর জায়গায় আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস a, b এর মানটা বসিয়ে দিলাম। cot 90 ডিগ্রি মাইনাস থিতা, ঠিক আছে, থিতা যদি আমরা ভেবি, ঠিক আছে, তা থিতা ভেবে আমরা এটাকে পুরো কোণের সূত্র, cot 90 ডিগ্রি মাইনাস থিতা, সেটা হবে আমাদের tan থিতা। তাহলে tan থিতা বলতে এখানে আমাদের এ আছে, tan a, তো tan এর মানটা তো আমাদের জানা আছে, তাহলে tan এর মানটা বসিয়ে দাও 3/4, তাহলে cot b এর মানটা আমরা পেয়ে গেলাম 3/4, তাহলে এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 6 প্রশ্নটা বলছে 5, x, 9, 11, 13, এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোর যৌগিক গড় 10 হলে x এর মান কত হবে। তা দেখো যৌগিক গড়টা বলে দিয়েছে, তা আমরা এখান থেকে যৌগিক গড় বের করবো। গড় কী করে পাবো, সবগুলি তথ্য যোগফল আর কতগুলো সংখ্যা আছে সেটাতে ভাগ। তাহলে এখানে দেখো প্রথমে আমাদের ধরো এক্সটা নিলাম, x প্লাস আর এই সংখ্যাগুলো যোগ করবো 5, 9, 11 আর 13, তাহলে এদের সংখ্যাগুলো যোগ করে তোমরা দেখো 38 পেয়ে যাবা। আর নিচে কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, তাহলে আমরা কি 5 দিয়ে ভাগ করতে হবে। এভাবে আমরা যৌগিক গড় বের করি, ঠিক আছে, গড় যেভাবে বের করতে হয়। তাহলে এই গড়টা যৌগিক গড়টা কত বলে দিয়েছে আমাদের প্রশ্নে, 10 বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমাদের x এর মানটা পেয়ে যাবো, x এর মানই বের করতে বলেছে, তাহলে x প্লাস 38, এটা পেয়ে যাবো আমরা 50। তাহলে x সমান দেখো 50 থেকে 38 বিয়োগ করো, তোমরা পেয়ে যাবো 12, তাহলে অ্যান্সারটা আমাদের 12 হয়ে গেল। এবার 3 প্রশ্নগুলো করাবো। 3 প্রশ্নগুলো আমাদের সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আছে, তা আমরা দেখে নেব সত্য মিথ্যা অঙ্কগুলো কী বলছে। তো 3 প্রশ্নটা বলছে দেখো, একটি যৌথ ব্যবসায় 2 বন্ধুর মূলধনের অনুপাত ছিল 5:4। বছরের শেষে তারা যথাক্রমে 900 টাকা ও 720 টাকা লাভ পেল। তাহলে দেখো এটা কি আমাদের সত্য হবে। তাহলে এখানে দেখো মূলধনের অনুপাত দেওয়া আছে, মূলধনের অনুপাতটা আর লভ্যাংশ অনুপাতটা কী হবে, একই সময় ক্ষেত্রে সমান হবে। তো মূলধনের অনুপাত কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 5:4। তো এবার আমরা লভ্যাংশগুলো তো বলে দিয়েছি দুজনের লাভটা, তো আমরা লাভের অনুপাতটা বের করবো। মূলধনের অনুপাত আর লাভের অনুপাত যদি সমান হয়ে যায় তাহলে আমাদের সত্য আছে, অ্যান্সারটা কথাটা সত্য হবে। আচ্ছা দেখো এখানে লাভগুলো বলেছে, প্রথম বন্ধুর লাভ 900:2 আর দ্বিতীয় বন্ধুর লাভ আছে 720। তাহলে এই যে লভ্যাংশ অনুপাতটা আমরা বের করবো, 900 আর 720 অনুপাতটা কত বের হচ্ছে, আমরা একটা শূন্য ভ্যানিশ করলাম। তাহলে আমাদের দেখো আমরা 90 আর 72, তাহলে 9 দিয়ে ভাগ করো, তাহলে 9 × 9 0 আর এটা 9 × 8 = 72। এবার তোমরা 2 দিয়ে ভাগ করতে পারো, 2 × 5 = 10 আর 2 × 4 = 8। দেখো এদের লাভের যে অনুপাতটা পেয়ে গেলাম 5:4 আর মূলধনের অনুপাতটা ছিল 5:4। দেখো একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান হয়, তার কিন্তু এখানে যেটা বলেছে কথাটা সত্য হবে। তো আমাদের অ্যান্সারটা কী পেয়ে যাবো এখানে, তাহলে অ্যান্সারটা আমরা কী পাবো, সত্য পেয়ে যাবো, এটা আমাদের অ্যান্সার হবে। দেখো 3 নম্বরটা বলছি a² + b² ভেরিয়েস ab। তাহলে এটা যদি হয় আমাদের, তাহলে আমাদের a ভেরিয়েস কি b হবে। তো এটা যদি হয় এখান থেকে আমরা দেখবো বের করে, এটা হলে পরে সত্য আর না হলে মিথ্যা। তা দেখো আমরা এটা কীভাবে কাজ করছি, আমরা বা a² + b² আমরা এখানে কি করব, এটাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে -ab হয়ে যাবে, ভেরিয়েস 0, ঠিক আছে। এটাকে আমরা ভেদটাকে সমান সমান ভেবে, ঠিক আছে, সমানের সঙ্গে কম্পেয়ার করে আমরা কাজ করব। তাহলে আমরা এবিটাকে বাঁ দিকে নিয়ে আসলে এদিকে 0 থেকে গেল। এবার দেখো এখানে আমরা কি করব,
আমরা গুণ করব, কত দিয়ে গুণ করব? a মাইনাস বি দিয়ে গুণ করে দেবো। দেখো a মাইনাস বি দিয়ে আমরা গুণ করলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ভেরিয়েস বন্ধনী দিয়ে দিলাম। তা দেখো এইদিকে যদি গুণ করি জিরোর সঙ্গে, তো আমরা তো জিরোই পাবো ডান দিকে, তো এখানে আমাদের জিরো হয়ে যাবে। তোমরা এখানে বলে দিবা উভয় পক্ষে, ঠিক আছে, উভয় পক্ষে কত দিয়ে আমরা গুণ করেছি? a মাইনাস বি দিয়ে গুণ, এটা আমরা কিন্তু গুণ করেছি, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা উভয় পক্ষে এটা দিয়ে ভাগ করবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সে বি দিয়ে ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে এটা বাদ চলে যাবে, তাহলে আমাদের থেকে যাবে a মাইনাস বি, আর ভেরিয়েস এদিকে জিরোর সঙ্গে যাই ভাগ করো তোমরা কী পেয়ে যাবা? জিরো পেয়ে যাবা। তাহলে এখানে লিখবা উভয় পক্ষে কত দিয়ে ভাগ করেছি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটা দিয়ে আমরা ভাগ করেছি, আমরা ভাগ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা এভাবে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এটা যে মাইনাস বিটাকে ডান দিকে নিয়ে যে, তাহলে এ ভেরিয়েস বি বলে দেবো। তা দেখো আমাদের কিন্তু এটা চলে আসলো। তাহলে যেটা বলেছিল এই কথাটা, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে? সত্য হবে। তাহলে অ্যান্সার আমাদের সত্য। এবার দেখো তিনের প্রশ্নটা কী বলছে? বলছে দেখো দুটি পরস্পরচ্ছেদী নয় এমন দুটি বৃত্তের সাধারণ স্পর্শের সংখ্যা কি দুটি হবে? আচ্ছা দেখো পরস্পরচ্ছেদী নয়, তাহলে দুটি বৃত্ত যে পরস্পর ছেদ না করে তাহলে কীভাবে হতে পারে? দুটি বৃত্ত দুই রকমভাবে হতে পারে। হয় দুটি বৃত্ত বহিঃস্পর্শ করেছে, এই যে দুটি বৃত্ত এই জায়গায় বহিঃস্পর্শ করেছে এখানে, ঠিক আছে, এই বিন্দুতে। তাহলে অথবা আরেকটা হতে পারে যে দুটি বৃত্ত বহিঃস্পর্শ করেনি এবং ছেদও করেনি, মানে এরকম আছে দুটি বৃত্ত, এরকম দুটো কন্ডিশন হতে পারে, ঠিক আছে। দুটি বৃত্ত যদি পরস্পর ছেদি যদি না হয়, ঠিক আছে, নয় বলেছে এখানে, তাহলে এভাবে হতে পারে আর এভাবে হতে পারে। তাহলে দেখো তো এখানে আমাদের স্পর্শের সংখ্যা কটা পাবো? এখানে দেখো এখানে সাধারণ স্পর্শের সংখ্যা পাবো, সাধারণ স্পর্শক একটা পাবো, এখানে সাধারণ স্পর্শক দুটো পাবো, আর এই দিকে একটা সাধারণ স্পর্শ আছে এই যে এখানে, তাহলে এখানে তিনটা পেয়ে গেলাম। আর এখানে কটা পাবো? এখানে একটা পাবো, এদিকে একটা পাবো, এদিকে পাবো দেখো তির্যকগুলো, এই দিক থেকে একটা তির্যক পাবো, তাহলে এখানে চারটা পেলাম, তাই না? তাহলে এই জায়গায় পেলাম চারটা আর এই জায়গায় পেলাম আমরা তিনটা। তাহলে আমাদের দেখো যে কথা বলেছে এখানে দুটি বলেছে, তাহলে দুটি তো পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে কি অ্যান্সারটা মিথ্যা হবে? তাহলে অ্যান্সারটা হবে আমাদের মিথ্যা, দুটি কিন্তু পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। দুটি পাওয়া যায়, দেখো দুটি কখন পাওয়া যাবে আমি তোমাদের বলে দিচ্ছি। দুটি পাওয়া যাবে এভাবে, যদি পরস্পর ছেদি হতো, ঠিক আছে, নয় বলেছে দুটি বৃত্ত পরস্পর ছেদি হলে পরে দেখো দুটি বৃত্ত পরস্পর ছেদি কীভাবে হবে? এইভাবে হবে। দুটি বৃত্ত পরস্পর যদি ছেদ করে, তাহলে এই যে এখানে বিন্দুতে এ বিন্দুতে আর বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই ক্ষেত্রে দেখো স্পর্শক কটা পাবা তোমরা? এখানে কিন্তু স্পর্শক তোমরা কিন্তু দুটো পেয়ে যাবা। কীভাবে দুটো স্পর্শক পাবা? এখানে একটা সাধারণ স্পর্শক পাবা, মানে সাধারণ স্পর্শক যেটা, ঠিক আছে, স্পর্শক বলতে সাধারণ স্পর্শক, তাহলে এখানে একটা পাবা সাধারণ স্পর্শক এই জায়গায় পাবা। তাহলে এই যে দুটো বৃত্ত যদি পরস্পর ছেদি হয় তখন সেই দুটো বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কিন্তু দুটি হবে, এই একটা স্পর্শক সংখ্যা এই একটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু কটা পাচ্ছি? তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়ে যাবো দুটি পেয়ে যাবো। কিন্তু হ্যাঁ, কিন্তু এখানে কী বলেছে? দুটি বৃত্ত পরস্পর ছেদি নয় বলেছে, তাহলে নয় হলে পরে তো কিন্তু আমরা সাধারণ স্পর্শকের সংখ্যা দুটি পাচ্ছি না এই ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই জন্য আমাদের অ্যান্সারটা কী হবে? মিথ্যা হবে। পরস্পর ছেদি হলে পরে, ঠিক আছে, তোমরা মনে রাখবা দুটি বৃত্ত পরস্পর যদি ছেদ করে তাহলে সাধারণ স্পর্শের সংখ্যা দুটি হবে, আর দুটি বৃত্ত যদি পরস্পর ছেদ না করে তাহলে কিন্তু সাধারণ স্পর্শকের সংখ্যা দুটি কিন্তু পাবা না, এই জন্য আমাদের অ্যান্সারটা মিথ্যা হয়ে গেল। তো চারের প্রশ্নটা কি বলছে? সাইন স্কোয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটা এর মান কি 5 হবে? 5 বলেছে। দেখো এর মানটা আমরা কি জানি? কোনটা যদি সমান থাকে 5 থিটা এখানেও 5 থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা এটাকে থিটা কল্পনা করলে আর কস স্কোয়ার থিটা এর মান তো 1 হয়, ঠিক আছে, 5 তো হবে না। তাহলে যেটা অ্যান্সার বলেছে, কথাটা যেটা বলেছে ওরা 5 হবে না, অ্যান্সারটা হবে আমাদের তাহলে মিথ্যা। 5 এর মানটা 5 বলেছে বলে অ্যান্সারটা কি মিথ্যা হবে। 6এর প্রশ্নটা দেখো আমাদের কিছু রাশি তথ্য দেওয়া আছে 5, 7, 12, 16, আবার 12, 11, 7, 8, 12, 3। তাহলে এই যে রাশি তথ্যগুলো দেওয়া আছে এদের সংখ্যাগুরু মানটা বলেছে এখানে 7। 7 কী হবে? যদি 7 হয় সংখ্যাগুরু মানটা তাহলে সত্য, আর যদি এদের সংখ্যাগুরু মানটা 7 না হয় তাহলে মিথ্যা। দেখো সংখ্যাগুরু মান কি? এই রাশি তথ্যের মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকবে সেই সংখ্যাটাকে আমরা সংখ্যাগুরু মান বলি। 7 দেখো তো কবার আছে? এখানে 7 একবার, আর এখানে 7 একবার, 7 দুবার আছে, কিন্তু এখানে তো 12 দুবার আছে, ঠিক আছে। তাহলে 7ও দুবার আছে, 12 কিন্তু দেখো 3বার আছে, লক্ষ্য করো। তাহলে এখানে কিন্তু 12টা আমরা 3বার দেখতে পাচ্ছি, তাহলে 7 তো আমরা সংখ্যাগুরু হবে না এখানে তো সংখ্যাগুরু মানটা আমরা 12 দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সারটা কী হবে? মিথ্যা। তাহলে আমাদের এখানে অতএব অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা।
অ্যান্সার আমাদের কত মিথ্যা। এবার দেখো 4 প্রশ্ন আসলাম। 4 প্রশ্নগুলো এখানে 2 মার্কের প্রশ্ন আছে, তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পাবা। তো চলো দেখো 4-এর 1-একটা কী বলছে। 4-এর 1-এর প্রশ্নটা আমি পড়ে নেব। দেখো 4-এর 1-একটা বলছে 5,000 টাকা 2 বছরে সুদে আসলে 5,408 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। দেখো চক্রবৃদ্ধি সুদের হারটা আমরা R% ধরে নিলাম, ঠিক আছে। তা আমাদের আরের মানটা বের করতে হবে। তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধির সূত্র কী জানি? সমূল চক্রবৃদ্ধি যেটা আসল ইন্টু আসলটা হচ্ছে 5,000, আসল ইন্টু, ঠিক আছে, 1 + R/100 আর হোল টু দি পাওয়ার সময়। সময় হচ্ছে এখানে 2 বছর। এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি। এই মানটা আবার সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে সুদে আসলে। সুদে আসলে বলতে সমূল চক্রবৃদ্ধি। তাহলে কত বলেছে এখানে? 5,408। ওকে, তাহলে এখান থেকে আমাদের এই সমীকরণ থেকে আর এর মানটা বেরিয়ে আসবে, অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাবো দেখো 1 + R/100 হোল স্কোয়ার, আর এইদিকে 5,408 আর নিচে আমাদের 5,000। আমরা 2 দিয়ে কাটাকাটি করি, 2 দিয়ে 4, 2 × 7 = 14, আর এখানে 0 হবে, আর 2 × 4 = 8, আর এখানে 2 দিয়ে কাটাকাটি করি, 2 দিয়ে 4, 2 × 5 = 10, দুটো 0। তাহলে এখানে দেখো উপরে কত? উপরে 2705, আর নিচে কত? নিচে হবে 2500। তা দেখো 2704, ঠিক আছে। 2704-এর বর্গমূলটা তোমাদের জানতে হবে, এটা তোমরা 52 পাবা, ঠিক আছে। 2704-এর বর্গমূল 52টা মনে রাখবা, নাহলে বর্গমূল নিয়ম তো আছেই, বর্গমূল করে নেবা। আর এখানে দেখো 2500-এর বর্গমূল দেখো, 25-এর বর্গমূল 5, সহজভাবে যদি বুঝতে চাও 25-এর বর্গমূল 5, আর এখানে দুটো শূন্য মানে 100 আছে, 100-এর বর্গমূল কত? 10, তার মানে একটা শূন্য হবে। তাহলে এইভাবে দেখো দুটো শূন্যের জন্য একটা শূন্য, 25-এর জন্য 5 নাও, আর দুটো শূন্য থাকলে আবার একটা শূন্য নিবা, তাহলে 2500-এর বর্গমূল 50 পেয়ে যাবা। আর এখানে আমরা স্কোয়ার করে দেবো, ঠিক না, যদি বর্গমূল নিলাম স্কোয়ার করে দিলাম। দেখো পাওয়ারের সমান, তাহলে আমরা এখানে মূল সংখ্যার সমান দেখাবো। তাহলে অতএব এখানে কত হয়ে যাবে? 1 + R/100 সমান আমরা বলতে পারি 52/50, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা R এর মানটা বের করে নেব। দেখো এখান থেকে R এর মান কত হবে? R/100, একটা ওদিকে গিয়ে ভগ্নাংশে যোগ বিয়োগ করবা, তোমরা পেয়ে যাবা 2/50 পেয়ে যাবা। 50 2 100, তাহলে দেখো এখান থেকে R এর মানটা কত পেয়ে যাচ্ছ? আর পেয়ে যাচ্ছে 2 দিয়ে 4, মানে 4%। তাহলে এটাই আমাদের অ্যান্সার, 4%। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি যে সুদের হারটা বের করতে বলেছিল, সেই বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হারটা হচ্ছে আমাদের 4%। এবার দেখো 4-এর 2 নম্বর প্রশ্নটা। 4-এর 2 প্রশ্নটা বলছে A ও B একটি যৌথ ব্যবসাতে 150 টাকা লাভ করলো, মানে মোট লাভটা 150 টাকা এখানে আছে। এর মূলধন 600 টাকা এবং লভ্যাংশ 90 টাকা। এর মূলধনও বলে দিয়েছে এবং লভ্যাংশ বলে দিয়েছে। তাহলে B এর মূলধন কত? তো আমরা B এর মূলধনটা আমরা X ধরে নিলাম। তাহলে B এর মূলধনটা কত ধরে নিলাম? X। তাহলে X এর মানটা আমাদের বের করতে হবে। দেখো এখানে যদি B এর মূলধন X হয়, তাহলে A ও B এর মূলধন অনুপাত কত হবে? তাহলে A/B, এদের মূলধন অনুপাত হবে, দেখো এর তো মূলধন আমাদের দেওয়া আছে 600 H2, আর B এর মূলধন আমরা X ধরলাম, তাহলে 600 H2 X। এবার দেখো আমরা এর লাভটাই বের করবো। তাহলে এর লাভ দেওয়া আছে, আবার আমরা লাভ বের করবো, ঠিক আছে। তাই এর লাভ আর কী করে পাবো? এটা হচ্ছে আমাদের 600, তাহলে 600 বাই আনুপাতিক যোগ 600 + X, আর মোট লাভ আছে আমাদের এখানে 150 টাকা। তার মোট লাভ দিয়ে আমরা গুণ করব। তো এটা হচ্ছে এর লাভ, আর এর লাভ আবার প্রশ্নে বলে দিয়েছে 90 টাকা, তাই এটা 90-এর সঙ্গে সমান হবে, ঠিক আছে। এখান থেকে সরল করে আমরা X এর মানটা পেয়ে যাবো, তার আমাদের B এর মূলধনটা পেয়ে যাবো। দেখো একটু কাটাকাটি করে 0 0 আমরা কেটে দিলাম, 3 3 9, 3 5 15, আর 3 দিয়ে আমরা এখানে কাটাকাটি করতে পারবো, 3 দিয়ে 6 আর দুটো 0। তাহলে আমাদের দেখো কত দাঁড়ালো। আমরা যদি এদিকে তো কিছু না 1 আছে, তো বর্গগুণ করলে 600 + X, আর এই মানটা আমরা ওদিকে নিয়ে যাবো। এদিকে কত আছে দেখো, 5 দিয়ে 10 আর দুটো 0, তাহলে আমরা এখানে 1000 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে X এর মানটা কত হবে? X সমান হবে, দেখো 1000 থেকে 600 বিয়োগ হবে, তাহলে তোমরা 400 পেয়ে যাবো। তাহলে B এর মূলধন কিন্তু আমাদের কত? 400 টাকা। তাহলে অতএব B এর যে মূলধন বের করতে বলেছিল, B এর মূলধন সমান 400 টাকা। এবার দেখো 4-এর 3 নম্বর প্রশ্ন কী বলছে। 4-এর 3 নম্বর বলছে 3x² + 12x = 2p × x - 6। এর মানে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। তো এই দ্বিঘাত সমীকরণ বলেছে যে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত। এই বীজ দুটি যে হবে সমান এবং বিপরীত চিহ্নযুক্ত, মানে এখানে দেখো একটা যদি আমাদের আলফা হয়, তাহলে একটা হবে -α, এরকম দুটো বীজ পাবো, এই একটা বীজ আর এই একটা বীজ, ঠিক আছে। এবার আমরা দুটো বীজ পেয়ে যাবো, ঠিক
ঠিক আছে, যেহেতু আমাদের বীজ দিয়ে কী বলেছে সমান বলেছে এবং বিপরীত চিহ্নযুক্ত বলেছে, তো এরকম দুটো বীজ পাবো। আচ্ছা, তো এইভাবে যদি হয় তাহলে বীজদের গুণফল বের করতে বলেছে, তার বীজদের গুণফলের সূত্র আমরা জানি c/a, ঠিক আছে, এই c/a এর মানটা আমরা বের করব। ঠিক আছে, c বলতে ধ্রুবক সংখ্যা আর a বলতে s স্কয়ার সহগটা, তো আমাদের দ্বিঘাত সমীকরণটা কিন্তু আগে সাজাতে হবে। তাহলে চলো সমীকরণটা আগে সাজিয়ে নিই আমরা সাধারণ আকারে। এখানে গুণ করো 2px আর এটা হয়ে যাবে -12 6 দিয়ে 12 p, সবাইকে বাঁ দিকে নিয়ে আসে 3s স্কোয়ার প্লাস 12x মাইনাস 2px প্লাস 12p ইজিক্যাল টু 0। 3s স্কোয়ার প্লাস এখানে আমরা দেখো এক্স কমন নিলে পরে 12 মাইনাস 2p থাকবে আর এখানে এক্স আর এখানে 12p 0। এইভাবে আমাদের দ্বিঘাত সমীকরণটা সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, কারণ দেখো এস স্কোয়ার আছে, এক্স আছে আর ধ্রুবক সংখ্যা আছে। তা দ্বিঘাত সমীকরণ আমরা সাজিয়ে নিলাম। তো দেখো এবার আমাদের বীজদের তো আমরা পেয়ে গেছি, একটা বীজ আলফা একটা মাইনাস আলফা, তা বীজদের যোগফলটা আমরা যদি বের করি তাহলে অতএব বীজদের যোগফল আলফা প্লাস মাইনাস আলফা। ঠিক আছে, দুটো বীজ এটা, এদের যোগফল, বীজদের যোগফলের সূত্র কি -b/a মাইনাস বি হচ্ছে আমাদের এটা, তাহলে এটা হচ্ছে আমাদের কত 12 মাইনাস 2p। ঠিক আছে, এটা আমাদের বি আর এ হচ্ছে আমাদের 3, তাহলে এ হলো আমাদের বীজদের যোগফলের সূত্র। তাহলে এখান থেকে দেখো এটা তো আমরা আলফা মাইনাস আলফা, আর এখানে কত পাবো, এদিকে পাবো উপরে -12 প্লাস 2p আর এদিকে হচ্ছে আমাদের 3। তাহলে এখানে দেখো এখানে তো আমাদের আলফা আলফা কেটে আছে, এদিকে 0 পেয়ে গেলাম, এদিকে -12 প্লাস 2p বাই 3। তাহলে এখান থেকে দেখো 3টা তো 0 হয়ে যাবে, তাহলে -12 প্লাস 2p সমান 0। তাহলে এখান থেকে পি এর মানটা পেয়ে যাবা, এখান থেকে পি এর মানটা পেয়ে যাবে তোমরা, দেখো -12 দিকে 12 হয়ে যাবে, তো পি এর মানটা তোমরা 6 পাবা। ঠিক আছে, তার পি এর মানটা 6 পেয়ে গেলাম। এবার আমাদের বীজের গুণফল বের করতে বলেছিল, তাহলে লিখবো অতএব বীজ দ্বয়ের গুণফল। দেখো বীজের গুণফলের সূত্রটা হচ্ছে আমাদের c/a, তাহলে আমরা সি কত, সি হচ্ছে আমাদের দেখো এস স্কোয়ার সংখ্যাটাকে সি হচ্ছে আমাদের ধ্রুবক সংখ্যাটা, এটা হচ্ছে আমাদের সি, তা সি হচ্ছে আমাদের 12p আর এ হচ্ছে আমাদের এস স্কোয়ার সংখ্যাটাকে এ বলি আমরা, তাহলে এ আমাদের কত আছে 3 আছে এখানে। আচ্ছা, এখানে 12 পি এর জায়গায় মানটা বসিয়ে দেবো, পি এর মানটা আমরা 6 আর এদিকে 3 2 6, তাহলে দেখো আমরা এটা কত পাচ্ছি, তাহলে 12 দিয়ে 24 পেয়ে গেলাম, তাহলে 24 আমাদের অ্যান্সার। বীজদের গুণফল কত পেলাম 24। তো এবার 4 প্রশ্ন দেখো, আমাদের একটা দ্বিঘাত করণীর অঙ্ক আছে। ঠিক আছে, তো এটাকে আমাদের সরল করে আমাদের মান বের করতে বলেছে। তাহলে এখানে তোমরা একটা প্রশ্ন দেখে নেবা, এই যে রুট ওভারটা এখানে 1 এর উপর দিয়ে দিয়েছিল, এখানে 1টা কিন্তু রুট ওভার বাইরে আছে। ঠিক আছে, এটা প্রশ্নটা দেখে নিবা তোমরা। তো দেখো আমরা এর মানটা কীভাবে পাবো, আমরা কী করবো, প্রথমে হর কোঅর্ডিনেশন করবো। হর কোঅর্ডিনেশন বলতে দেখো আমাদের হরে যেটা থাকবে এই যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিয়ে তোমরা গুণ করবা, লব হরকে আমরা হরও গুণ করবো আর লবে গুণ করবো, তাহলে লবে হয়ে যাবে এটা। ঠিক আছে, একইভাবে এখানে করবো সবগুলো, তাহলে √3 প্লাস √2 থেকে যাবে, গুণ করবো কত দিয়ে √3 মাইনাস √2 দিয়ে গুণ করবো, তাহলে √3 মাইনাস √2 আমাদের উপরে বসবে, √3 মাইনাস √2 প্লাস এবার এখানে দেখো 1/, এটা দেখো √4 আছে, 4 এর বর্গমূল তো 2 হয়, তাহলে আমরা এখানে দেখো আমরা 2 বের করে নিলাম, এটা √4কে আমরা 2 লিখলাম, তাহলে 2 প্লাস √3 এটা আছে, তাহলে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করবো 2 মাইনাস √3। ঠিক আছে, তাহলে 1টা দিলাম না, 1 এসে গুণ করে আমরা এটাই বসিয়ে দেবো, 2 মাইনাস √3 বসিয়ে দেবো। দেখো এটা তোমরা সরল করে দেখো, এটা a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র, তাহলে √2 এর স্কোয়ার মানে এটা 2 হবে আর 1 এর স্কোয়ার মানে 1 হবে, তা 2 মাইনাস 1 মানে 1, এই মানটা 1 হয়ে যাবে, তাহলে আমাদের উপরের মানটা থেকে গেল, নিচের মানটা তো 1। একইভাবে দেখো এটাও তোমরা সরল করে এটা 1 পেয়ে যাবা, তাহলে আমাদের উপরের মানটা পেয়ে যাবো। এখানেও দেখো তোমরা 1 পাবে, এটা 4 আর এটা আছে 3 পাবা, 4 মাইনাস 3 তাহলে কত হবে 1 হয়ে যাবে, তাহলে 1 আমরা লিখছি না, আমার উপরেটা বসিয়ে দেবো 2 মাইনাস √3। এবার দেখো এখানে √2 আর মাইনাস √2 কেটে গেল, √3 মাইনাস √3 কেটে গেল, এবার 2 থেকে 1 বিয়োগ কর, তাহলে আমরা 1 পেয়ে গেলাম, তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম 1। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত 1। এবার দেখো 5 এর প্রশ্নটা এ বির বাহু একটা আছে, এ বির বাহুর মান দেওয়া আছে 2a - 1, এসি বাহুর মান দেওয়া আছে 2√2 আর বিসির মানটা দেওয়া আছে 2a + 1, তাহলে আমাদের বিএসি কোণের মানটা বের করতে বলেছে। দেখো 3টা বাহু নিয়ে আমরা এখানে বড় বাহুটাকে অতিভুজ ভেবে নেব, এটা হচ্ছে বড় বাহু, তাই না? তা অতিভুজ যেরকম দেখো সমকোণী ত্রিভুজিত করো, তো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে দেখো এই যে এ কোণটা এটা এ আসবে, এটা 90 ডিগ্রি পাবা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এটা যে বি নাম দিয়ে দিই, এটা সি নাম দিয়ে দিই,
ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে বিসিটা, এই যে বিসিটা আমাদের অতিভুজ হবে, ঠিক আছে। তো আমরা এখানে যে অতিভুজ স্কোয়ার বলি বিসি, অতিভুজ স্কোয়ার আর ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমরা মানগুলো বসে দেখব, যদি উভয় দিকে সমান চলে আসে তাহলে আমরা ঠিক বলে দেবো যে আমাদের এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ আছে, তা সমকোণী ত্রিভুজের এ কোণটা আমাদের 90 ডিগ্রি হবে, তখন অ্যান্সারটা পেয়ে যাবো। তো আমাদের এটাকে কি স্যাটিসফাই করাতে হবে, উভয় দিকে সমান দেখাতে হবে। তো মানগুলো বসে আমরা সলভ করব। বিসির মান দেখো, বিসি হচ্ছে 2a + 1 তার হোল স্কোয়ার। এবির মান আছে 2a - 1 তার হোল স্কোয়ার। আর এসির মান হচ্ছে 2√2a তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার এখানে যদি আমরা সরল করি, ঠিক আছে, তাহলে কত হবে দেখো, আমরা এটা কিছু করছি না, এটা আমরা রেখে দিলে এভাবে, এটাও আমাদের থাকে এখানে। দেখো এটাকে আমরা ভাঙাচ্ছি, এটা আমরা 4 পেয়ে যাবো, 4 আর ইন্টু, আর এটা দেখো এটা সরল করে তোমরা পাবা 2a, ঠিক আছে। বাস, এখানে আমরা একটা 1 নিয়ে নিলাম সূত্র আনার জন্য, এটাকে a মনে করো, এটা b মনে করো, তাহলে a - b হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে এটা আমাদের কি a + b হোল স্কোয়ার সূত্র আমাদের আছে একটা, তাহলে বাঁদিকে 2a + 1 থেকে গেল। আর এর সূত্রটা যদি তোমাদের বলি, এই সূত্রটা হবে a + b তার হোল স্কোয়ার সূত্র। এখানে কোন সূত্রটা কাজে লেগেছে, যেহেতু তোমাদের বলে দিই সূত্রটা একটা আছে, a - b হোল স্কোয়ার সমান a, ঠিক আছে, এটা প্লাসের বলি a + b, তাহলে a + b হোল স্কোয়ার সমান হবে a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে। এই সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করেছি এখানে, ঠিক আছে। এটা ছিল আমাদের এখানে a - b হোল স্কোয়ার প্লাস 4ab, দেখো a - b হোল স্কোয়ার প্লাস 4ab, তার আমরা লিখতে পারবো a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার। এবার দেখো উভয় দিকে সমান চলে এসেছে, এই যে উভয় দিকে সমান চলে আসলো, তাহলে আমরা বলতে পারবো, তাহলে এখানে বিসিটা অতিভুজ আছে, তাহলে আমরা বলতে পারবো অতএব ABC একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার অতিভুজ আমরা পেয়ে গেলাম কত, বিসি, অতিভুজ বিসি। তাহলে আমাদের যে কোণটা বলেছিল, কোন কোণটা, কোণ বিএসি, তো এর মান কত, 90 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। কোণ বিএসির মান বের করতে বলেছিল, কোণ বিএসির মানটা আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো 6 প্রশ্নটা এখানে বলছি, দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি ও 3 সেমি এবং কেন্দ্রদের দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। দেখো আমি ছবি এঁকে তোমাদের প্রশ্নটা বোঝাচ্ছি। আমাদের দুটো বৃত্ত আছে, একটা বড় বৃত্ত একটা ছোটো বৃত্ত আছে। তাহলে প্রথমে আমরা বড় বৃত্তটা নিলাম, তারপর এখানে একটা আমরা ছোট বৃত্ত নিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কেন্দ্র আছে, আচ্ছা কেন্দ্র নিলাম, কেন্দ্রের নাম আমরা এ আর বি, এ বি আমাদের কেন্দ্রবিন্দু। আমাদের দেখো আমাদের যেটা বলেছে, এই দুটো বৃত্তের যে সরল সাধারণ স্পর্শক এর দৈর্ঘ্য বের করতে বলেছি। সরল সাধারণ স্পর্শক দেখো, এদিকে আমরা একটা সরল সাধারণ স্পর্শক নিলাম, এটার নাম আমরা সিডি বলে দিলাম, সিডি। তাই সিডির দৈর্ঘ্যটা আমাদের বের করতে বলেছে। দেখো সিডির দৈর্ঘ্যটা আমরা কি করে পাবো, এটা কিন্তু দুই রকম নিয়মে হবে, আমি ডিটেলসে করাবো এখানে, আর একটা শর্টকাট নিয়ম আছে সেটাও আমি দেখাবো পরে, আগে ডিটেলসটা করিয়ে দিই, ঠিক আছে। ডিটেলসের নিয়মটা করিয়ে দিলে তোমাদের ভালো হবে, তোমরা বুঝতে পারবা। তো প্রথমে আমরা কী করবো, দেখো আমরা এখানে এডি আর এখানে বিসি যোগ করব। তাহলে আমরা এখানে এডি যোগ করছি, এডি, আর এখানে আমরা বিসি যোগ করব। তারপর আমরা এ বি এর সমান্তরাল সরলরেখা এই যে সি বিন্দু দিয়ে এডি বাহুর উপর অঙ্কন করব। তাহলে এই যে এখানে দেখো, এটা হচ্ছে আমাদের এটা কি, এটাকে নাম দিয়ে দিলাম সিপি। তো সিপি একটা সমান্তরাল সরলরেখা, কার, এ বি এর সঙ্গে সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে পি এ বি সি, এটাকে আমরা কী দেখাবো, আয়তক্ষেত্র দেখাবো। দেখো আয়তক্ষেত্র কী করে পাবো, এই কোণটা তো আমাদের 90 ডিগ্রি হবে, তাই না। স্পর্শকের উপর কেন্দ্রগামী সরলরেখাটা কী হয়, আমাদের হয় 90, এটা আমাদের ডি আছে, তা 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি হলে দেখো এটা তো আমাদের এই যে সমান্তরাল সরলরেখা এগুলো, তাহলে এই কোণটা কত হবে, তাহলে একই সরলরেখা, তাহলে এই কোণটা আমাদের কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তো এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, দেখো সমান্তরাল সরলরেখার ছেদকের একই পাশে কোণ দুটো যোগফল হয় 180 ডিগ্রি, তাহলে এর 90 ডিগ্রি হলে পরে এও হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। ওকে, এবার এখানে দেখো এখন আমাদের কোণটা কত, 90 ডিগ্রি পাবো, যেহেতু যে স্পর্শকের উপর লম্ব হয় ব্যাসার্ধটা। তাহলে এটা 90 ডিগ্রি হলে পরে দেখো একটা চতুর্ভুজের 3টি কোণ 90 ডিগ্রি, তাই চতুর্ভুজের 4টি কোণের যোগ বলতে 360 ডিগ্রি, তা 3 জন 90 ডিগ্রি হলে পরে দেখো তাহলে এও কিন্তু 90 ডিগ্রি পেয়ে যাবা চতুর্ভুজের ধর্ম অনুযায়ী। তাহলে 4টা কোণ 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এটা আমরা কী পেয়ে গেলাম, আয়তক্ষেত্র পেয়ে গেলাম। তাহলে আয়তক্ষেত্র যদি হয়ে যায়, তাহলে আমরা এখানে এ বি সমান আমরা কী বলতে পারবো, সিপি বলতে পারবো। তাহলে এ বি সমান সিপি, তাহলে সিপির দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তাহলে এ বি দৈর্ঘ্য কত ছিল, কেন্দ্রদের মধ্যে দূরত্ব আমাদের 13 বলে দিয়েছে, 13, তাহলে সিপিটা আমরা কত পেয়ে গেলাম, 13। এটা যদি 13 হয় তাহলে সিপি 13 পেয়ে গেলাম। এবার দেখো আমরা পিডিটা বের করব। পিডি কী করে পাবো, এডিতে আমাদের দেওয়া আছে,
এডি। এডিটা হচ্ছে আমাদের বড় বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমাদের 8 বলে দিয়েছি, 8 সেমি, ঠিক আছে, 8 সেমি। আর এখানে দেখো বিসি, বিসি হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, এটা আমাদের বলেছে 3 সেমি, 3 সেমি। তাহলে আমরা কি কার মানটা বের করবো? পিডির মানটা বের করবো। পিডি হবে দেখো এখানে এডি থেকে আমরা এপি বাদ দিব, এই যে এপি, এখানে দেখো এপি আর বিসি কিন্তু সমান, যেহেতু আয়তক্ষেত্র পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই যে এডির মানটা হচ্ছে 8, আর এপি আর বিসি সমান, বিসি তো আমাদের হচ্ছে 3, এই যে বিসিটা 3, তাহলে এপিটা আমাদের কত হবে? 3 হবে। তাহলে 8 থেকে 3 বাদ দিব, তাহলে আমরা পিডি পেয়ে যাব। তাহলে পিডি কত পাবো? পিডি পাবো আমরা 5। তো দেখো পিডির দৈর্ঘ্যটা আমরা 5 পেয়ে গেলাম। তাহলে দেখো এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ, এই যে পিডিসি। তাহলে সমকোণী ত্রিভুজের আমাদের অতিভুজ হচ্ছে আমাদের সিপিটা, আর দুটো অতিভুজের দৈর্ঘ্য আর যে লম্ব দৈর্ঘ্যটা পেয়ে গেছি। তাহলে এই যে আমাদের ভূমি যেটা হচ্ছে সিডি দৈর্ঘ্য পেয়ে যাবো। তা আমরা লিখবো এখানে সমকোণী ত্রিভুজ পিডিসি থেকে কি বলবো? অতিভুজ হচ্ছে আমাদের সিপি স্কোয়ার, ভূমি স্কোয়ার, পিডি স্কোয়ার প্লাস লম্ব মানে সিডি স্কোয়ার, ঠিক আছে। ভূমি লম্ব তোমরা যে কোনো একজনকে বলতে পারো, অতিভুজ শুধু হবে এটা ফিক্সড, আর ভূমি এটাকেও ভূমি বলতে পারো, এটাকেও ভূমি বলতে পারো, ভূমি লম্ব চেঞ্জ হতে পারে, কোনো অসুবিধা নাই। তাহলে এখানে দেখো এখানে আমাদের সিপির মান জানা হয়ে গেছে, তো এটা হচ্ছে আমাদের 13 স্কোয়ার, পিডির মান জানলাম এটা 5 স্কোয়ার, আর সিডি তো আমাদের বের হবে এখানে সিডি স্কোয়ারটা। তাহলে এখানে দেখো সিডি স্কোয়ার কত হবে? 13 বর্গটা হবে 169, আর 5 বর্গ 25, এটা এইদিকে পাঠিয়ে দেবো, তার মাইনাস হয়ে যাবে 25, এখানে বিয়োগ করে তোমরা 144 পেয়ে যাবে। তাহলে অতএব সিডি কত পেয়ে গেলা? সিডি পেয়ে গেলে তোমরা 12 পেয়ে গেলা। তাহলে এই যে আমাদের সিডির মানটা, তাহলে এটাই আমাদের অ্যান্সার, 12 সেমি অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো আমরা তোমাদের শর্টকাট নিয়মটা বলে দিই। শর্টকাট নিয়মটা কী করে হবে? দেখো সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, যেটা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য আমরা সমান বলতে পারবো। দেখো এখানে যদি আমরা এটাকে ডি বলি, ঠিক আছে, এই যে আমাদের কোনটাকে ডি বলবো আমরা? এই যে এটাকে ডি বলবো। কেন্দ্রদের মধ্যে দূরত্বটাকে আমরা ডি ধরে নিলাম, ডি। আর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে আমরা নিলাম, বড় ব্যাসার্ধকে নিলাম R1, আর এই ছোটো ব্যাসার্ধকে নিলাম আমরা R2, ঠিক আছে। বড় ব্যাসার্ধ R1 আর ছোটো ব্যাসার্ধ R2। আর কেন্দ্রদের মধ্যে দূরত্বকে আমরা কী নিলাম? কেন্দ্রদের মধ্যে দূরত্বকে ধরে নিলাম ডি ধরে নিলাম। তা আমাদের যেটা সূত্র, ঠিক আছে, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করার যে নিয়মটা, সেটা হবে আমাদের ডি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সূত্র। এটা যদি তির্যক বলতো, তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত, তা এখানে শুধু মাইনাসের জায়গায় প্লাস করে দেবা, ঠিক আছে। তখনই তোমাদের তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাবে এই অঙ্কর নিয়ম অনুযায়ী। আমাদের সরল সাধারণ স্পর্শক বলেছে, সেটার সূত্র কিন্তু এটা। চলো মানগুলো বসিয়ে দাও, তোমরা এখানে একবারে পেয়ে যাবে। দেখো তোমরা 12 সেমি পেয়ে যাবা। দেখো ডি আমাদের কত? ডি তো হচ্ছে আমাদের 13 স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের 8, আর এটা হচ্ছে আমাদের 3 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো এদিকে আমাদের 13 স্কোয়ার হচ্ছে 169, আর এটা কত? এটা হচ্ছে আমাদের 5 স্কোয়ার তো 25। তা এটাও তোমরা দেখো একইভাবে তোমরা পেয়ে যাবে কত? 12 পেয়ে যাবে। এখানে 144 হবে, আর 144 বর্গমূল 12 হবে, তাহলে 12 সেমি। এই দেখো এটা তোমাদের দুইভাবে আমি দেখে দিলাম। এটা হচ্ছে আমাদের ডিটেলসের নিয়ম বললাম, আর এটা হচ্ছে শর্টকাট নিয়ম, ঠিক আছে। তোমাদের সব অঙ্কগুলো আমি কিন্তু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তোমার কিন্তু ক্লাসগুলো সবগুলো প্রথম থেকে তোমাদের ক্লাসগুলো মন দিয়ে দেখতে হবে, তখনই তোমরা সব অঙ্ক বুঝতে পারবে। তোমরা কমেন্টে জানাচ্ছ যে কোনো অঙ্ক তোমরা বুঝতে পারছো না, একই অঙ্ক কিন্তু আমার ক্লাসে, ঠিক আছে, বারবার হয়। একটা অঙ্ক তোমরা দেখবে বারবার রিপিট হচ্ছে। তোমরা কিন্তু প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসো, তো তোমরা দেখবা সবগুলো অঙ্ক কিন্তু ভালো করে বুঝতে পারবা। কোনো ভিডিওতে কোনো অঙ্কটা যেহেতু একটু কম বুঝতে পারো, তাহলে তোমরা আবার ভিডিওগুলো দেখো, তো ওই অঙ্কটা আবার তোমরা দেখবে রিপিট আসবে। তো অঙ্কটা যদি আবার তোমরা ভিডিওটা দেখো, ক্লাসটা দেখো, দেখবা তোমরা সেখানে বুঝতে পারবা, কোনো না কোনো জায়গায় তোমরা বুঝতে পারবাই, ঠিক আছে। তোমাদের কিন্তু প্রথম থেকে দেখে আসতে হবে। তোমাদের যে ক্লাস 10 মাধ্যমিক এবার 2025, এবার যে তোমাদের আমি ক্লাসগুলো দিচ্ছি, রায় ও মার্টিন মডেল সেট, তাই না, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মডেল সেট, সেখানে তোমাদের ভিডিও ক্লাস দিয়েছি আমি। এই ভিডিও টেস্ট পেপার থেকে তোমাদের চলছে, অনেকগুলো ক্লাস আমি দিয়েছি। সবগুলো ক্লাস তোমরা দেখো, একদম পেজ নাম্বার প্রথম শুরু থেকে 23 পেজ থেকে তোরা দেখে যাও এই ভিডিও টেস্ট পেপার।
প্লাস তার সঙ্গে আবার WBHA আমি সেই বই থেকেও তোমাদের কিন্তু টেস্ট পেপার থেকে ক্লাস দিচ্ছি। তাহলে এই যে তোমাদের 3টে টেস্ট পেপার দিয়ে আমি ক্লাস দিচ্ছি, তো 3টে কোশ্চেন ব্যাংক থেকে তোমরা অঙ্কগুলো দেখো। তারপরে আবার তোমাদের একটা হাতে আসবে পরশোর টেস্ট পেপারটা। পরশোর টেস্ট পেপার তোমাদের হাতে আসলে ঠিক আছে, আমি ওটা তোমাদের চালু করে দেবো অঙ্কগুলো। আমি তোমাদের বলেছি যে পরশোর টেস্ট পেপার কাদের কাদের হাতে এসেছে তোমরা কমেন্টে জানাবা। তোমরা যেহেতু তোমরা পেয়ে যাও স্কুল থেকে বইটা, তাহলে কমেন্টে জানো। আর যারা যারা পাওনি এখনও পর্যন্ত তারাও আমাকে কমেন্টে জানাও তোমরা পেয়েছো কি পাওনি, ঠিক আছে। আর চিন্তা করো না, তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এবার হবে, প্রদীপ স্যার অঙ্ক করাচ্ছে, ওকে। আর তোমরা ভালো করে রেজাল্ট করে তোমরা মাধ্যমিক পাস করবা, এবং যাদের খুব ভালো রেজাল্ট হবে তোমরা জানো তোমরা সবাই সায়েন্সে পড়বা। সায়েন্স নিয়ে পড়াশোনা করাটা খুবই দরকার, তাই না? তো সায়েন্স নিয়ে পড়াশোনা করা যখন 11-12 তখন তোমরা আমাকে পাবা। আমি 11-12 ম্যাথ ক্লাস তোমাদের দেবো, বইয়ের অঙ্ক করাবো, এবং এবিটি টেস্ট পেপার যে কোশ্চেন ব্যাংকগুলো বেরোবে তোমাদের পরীক্ষার সময় সেই কোশ্চেন ব্যাংক থেকেও তোমাদের অঙ্ক করাবো, ঠিক আছে। আমি তোমাদের সঙ্গে আছি। চলো আমরা পরের অঙ্কটা দেখে নেব। দেখো 4-এর 7-এর প্রশ্নটা, 4-এর 7-এর প্রশ্নটা বলছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ DBA 50 ডিগ্রি, কোণ ADB 33 ডিগ্রি হলে কোণ BCD এর মান কত? আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, চলো ছবিটা এঁকে আমরা প্রশ্নটা বুঝি। তাহলে প্রথমে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করব। এই যে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা নাম দিয়ে দিই ABC আর এটা D। এবার দেখো কাদের মানগুলো দেওয়া আছে। আমাদের এখানে কোণ DBA, তাহলে আমাদের এভাবে DB যোগ করতে হচ্ছে, এই যে তার DBA এই কোণটা আমাদের বলেছে 50 ডিগ্রি DBA। তারপরে ADB আমাদের 33 ডিগ্রি বলেছে, তাহলে ADB এই কোণটা আমাদের কত বলেছে 33 ডিগ্রি। কার মানটা আপনি কত বলেছে? কোণ BCD, ঠিক আছে। এই যে BCD এই কোণটা, তাহলে এই কোণের মানটা আমাদের বের করতে হবে। দেখো এই কোণের মানটা আমরা কী করে পাবো? আমাদের দেখো এই ত্রিভুজটা লক্ষ্য করো, তাই ত্রিভুজ থেকে দেখো ABD ত্রিভুজে দুটো কোণ তো জানা আছে, তাহলে দুটো কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা পেয়ে যাবো ত্রিভুজের ধর্ম অনুযায়ী। আমরা বলবো ত্রিভুজ ABD এর, ঠিক আছে। এই থেকে আমরা কী পাবো? কোণ BADটা আমরা বের করব। কত হবে? 180 ডিগ্রি থেকে এদের যোগফলটা বাদ দেব, 50 ডিগ্রি যোগ 33 ডিগ্রি, 180 ডিগ্রি এটা যোগ করো, এটা হবে 83 ডিগ্রি পেয়ে যাবা। আচ্ছা, এখান থেকে আমরা বিয়োগ করি, কত পাবো? এটা হবে আমাদের 7, আর এটা হলো 17, তাহলে 8 কত হলে 17, 9 দিলে ঠিক আছে 97 ডিগ্রি। তাহলে BAD পেয়ে গেলাম আমরা কত? 97 ডিগ্রি। এবার দেখো আমরা এটা কোণ পেয়ে গেলাম, এটা কোণ পেয়ে যাবো। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী হয়? পরস্পর সম্পূরক হয়। তাহলে এদের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে একজন জানা আছে, তাই 180 ডিগ্রি থেকে আমরা এটা বিয়োগ করলে পরে আমরা পেয়ে যাবো BCD কোণটা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে অতএব কোণ BCD কত পাবো আমরা? 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিয়ে দেবো, কোণ কত? 97 ডিগ্রি। তাহলে এটা বিয়োগ করো, এটা হবে 3, এটা হলো 17, 9 কত 17, এটা হবে আমাদের 8, তাহলে আমরা দেখো 83 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই যে BCD কোণটা যে চেয়েছিল, তাই এখানে আমরা লিখে দেবো 83 ডিগ্রি। দেখো 8-এর অঙ্কটা কী বলছে? 8-এর অঙ্কটা বলছে tan θ + 15 ডিগ্রি = √3। এটা যদি হয় তাহলে আমাদের sin θ + cos θ এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা দেখো এখান থেকে সরল করে থিতার মানটা পেয়ে যাবো, আর এখানে পুট করব আর অ্যান্সার হয়ে আসবে। তো থিতার মানটা আমরা কী করে পাচ্ছি দেখো। আচ্ছা, আমরা প্রথমে এখানে দেখো আমরা √3 যদি tan দিয়ে বলি, tan কত ডিগ্রির মান √3 হবে? tan 60 ডিগ্রির মান হয় আমাদের √3। তাহলে √3 জায়গায় tan 60 ডিগ্রি লিখতে পারবো। উভয় দিকে আমরা tan যদি ভেনিস করি, তাহলে পেয়ে যাবো θ + 15 ডিগ্রি = 60 ডিগ্রি। তাহলে এখান থেকে থিতার মানটা কত হবে? 60 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বিয়োগ করলে তোমরা পেয়ে যাবা 45 ডিগ্রি। থিতার মান আমরা 45 ডিগ্রি পেয়ে গেলাম। এখানে মানটা বসিয়ে দেবো। দেখো sin থিতার জায়গায় বসাবো আমরা 45 ডিগ্রি, cos থিতার জায়গায় বসালাম আমরা 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির মান তোমাদের জানতে হবে 1/√2, আর cos 45 ডিগ্রির মানও কিন্তু 1/√2 হয়। sin 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রির মানটা সমান হয়। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, তাহলে এখানে দেখো 1 যোগ করে তোমরা 2 পেয়ে যাবে। তাহলে এবার দেখো এখানে তোমরা হর কোঅর্ডিনেশন যদি করো, তাহলে হর কোঅর্ডিনেশন করলে √2 দিয়ে আমরা গুণ করে দেবো, √2 × √2, তাহলে উপরে হচ্ছে 2√2, আর নিচে দেখো একটা 2 পাবো, 2 কেটে দিলাম, তাহলে থেকে গেল কত আমাদের √2। এটাই আমাদের অ্যান্সার। 4-এর 9 নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে 4 cosec² আলফা আছে +9 sin
স্কোয়ার আলফা। তাহলে এতের বলেছে আমাদের সর্বনিম্ন মানটা বের করতে বলেছে। তাহলে এর সর্বনিম্ন মানটা কী হবে? আমরা প্রথমে কী করব, এটাকে এ স্কোয়ার বলে বি স্কোয়ার আকারে তৈরি করি। এটাকে আমরা 2 cosec আলফা তার হোল স্কোয়ার করবো প্লাস, আর এটাকে আমরা লিখতে পারবো 3 sin আলফা তার হোল স্কোয়ার, এ স্কোয়ার বলে বি স্কোয়ার। আর এ স্কোয়ার বলে বি স্কোয়ার সূত্র দেখো, এ মাইনাস বি, এটা এ এটা বি ধরে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হয়। এ বলতে হচ্ছে 2 cosec আলফা ইন্টু বি হচ্ছে আমাদের 3 sin আলফা। দেখো cosec আলফা sin আলফা যদি গুণের আকারে থাকলে কেটে যাবে। 2 cosec আলফা 3 sin আলফা তার হোল স্কোয়ার। এটা দেখো, এটা সংখ্যাগুলো গুণ করে 2 দিয়ে 4 আর 4 3 12, এটা আমরা 12 পেয়ে গেলাম। এবার দেখো আমরা এদিকে বাঁ দিকে কত আছে, বাঁ দিকে আছে cosec স্কোয়ার আলফা প্লাস 9 sin স্কোয়ার আলফা। দেখো এখন আমাদের যে বাম পক্ষটা কী হবে, দেখো এই মানটাকে যদি আমরা না লিখি তাহলে কী হবে, বাম পক্ষটা হয়ে যাবে বড়, ঠিক আছে, বড় না হলে 12-এর সঙ্গে সমান হবে। কারণ এর মানটা যদি এই মানটা কত আছে, এর মানটা হয় 0 কিংবা 0-এর চেয়ে বড় আছে, এই মানটাকে যে বাদ দিই তাহলে এই মানটা হয় 12-এর সঙ্গে সমান হবে, নাহলে এই মানটা 12-এর চেয়ে বড় হয়ে যাবে যদি একে আমরা লিখবো না বলে। তাহলে এটা কী হবে, এই মানটা হবে কী হবে, গ্রেটার দেন অর ইকুয়াল, এটাকে বলা হয় গ্রেটার দেন অর ইকুয়াল, কত হবে 12 হয়ে যাবে, তাই না? হয় এই মানটা 12-এর সঙ্গে সমান হবে, নাহলে এই মানটা 12-এর চেয়ে বড় হবে, ঠিক আছে। তাহলে এখানে কেন হলো কারণটা, কারণ এর মানটা কত আমরা জানি 0 কিংবা 0-এর চেয়ে বড়। এখানে তোমাদের বলে দেবো 2 cosec আলফা মাইনাস 3 sin আলফা। এই যে এর মানটা হয়, এই যে বর্গের মানটা, কোনো রাশির বর্গের মানটা 0 কিংবা 0-এর চেয়ে বড় হয়। তাহলে এই যদি 0 হয় তাহলে 12-এর সঙ্গে সমান, আর যদি 0-এর চেয়ে বড় হয়, তাই না, কিন্তু 5 বা 6 বা কোনো একটা মান আসে, তা তুমি এদিকে 5 লিখছো না, তাহলে যে 5 লিখছো না, তাই এই পার্টটা কমে গেল না আমাদের, এটা বড় হয়ে গেল, তার জন্য এটা বড়। এই জন্য এটা বলা হয় যে এটাকে বাদ দেওয়া হয়, তাই এই মানটা পাবো 12 কিংবা 12-এর চেয়ে বড়। তো এবার তোমরা লক্ষ্য করো, 12 কিংবা 12-এর চেয়ে বড় বলতে এর মানটা সবচেয়ে ছোটো মান 12 হবে, 12-এর চেয়ে আর ছোটো হবে না, 12-এর চেয়ে বড় হতে পারে কিন্তু 12-এর চেয়ে ছোটো হবে না। এই জন্য বলা হয় এত এর সর্বনিম্ন মানটা আমরা 12 বলতে পারবো। তাহলে অতএব যে তোমরা লিখবা 4 cosec স্কোয়ার আলফা প্লাস 9 sin স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান সমান সমান কত 12। এটাই আমাদের অ্যান্সার, আমরা 12 অ্যান্সার পেয়ে গেলাম। এবার দেখো আমরা 4-এর 10 নম্বরটা করাবো। তো 4-এর 10-এরটা কী বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। তাহলে এখানে দেখো আমাদের একটা শঙ্কু বলেছে, আমি একটা শঙ্কুর ছবি এঁকে দেখাই তোমাদের। এই যে আমাদের দেখো একটা আমাদের শঙ্কু, এই যে দেখো একটু আমাদের একটু বেঁকে গেছে ছবিটা। তাহলে আমরা এখানে ও, এটা এ, এটা বি নাম দিয়ে দিলাম। দেখো এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর ধরবো ব্যাসার্ধ, আর উচ্চতা ও বি উচ্চতাকে আমরা এইচ নিলাম, আর তির্যক উচ্চতা শঙ্কুর তির্যক উচ্চতাকে আমরা এল ধরে নিলাম। তাই এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এ ও বিটা। তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলতে পারবো অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা আমাদের সূত্র। এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হয়, ঠিক আছে। এটা হচ্ছে শঙ্কুর ক্ষেত্রে এটা আমাদের হয় সবসময়। তাহলে এবার দেখো শঙ্কুর যেটা শর্তটা বলেছে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তা তোমাদের জানতে হবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্রটা, পার্শ্বতল বলতে উপরের তলটা, বক্রতলটা, ঠিক আছে। শঙ্কু বলতে বড়, ঠিক আছে, বরের যে টোপুরটা আছে, তাই না, বর যারা বিয়ে করতে বসে, ঠিক আছে, সে যে বরের টোপুরটা দেখতে পাচ্ছে তার উপরে যে তলটা, হ্যাঁ, নিচের এই তলটা ফাঁকটা বাদ দিয়ে উপরের তলটাকে বলা হয় পাশের তলটা, পার্শ্বতল। তাই এই পার্শ্বতল, ঠিক আছে, শঙ্কুর পার্শ্বতলের যে ক্ষেত্রফলের সূত্রটা তোমরা জানবা পাই আর এল, এটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। আর শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তার √5 গুণ বলেছে কার সঙ্গে, ভূমিতলের যে ভূমিটা আছে, ভূমিটা কিন্তু বৃত্ত গোলাকার আছে, ঠিক আছে। তোমরা দেখবা বরের টোপুরটা সেটা কিন্তু নিচেরটা কী আছে, গোল আছে, তার গোল মানে বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কী জানো, পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ আর হলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয়। তার ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এটাই শর্ত বলেছে আমাদের, বলেছে যেটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ বলেছে, তার মানে এর সঙ্গে √5 গুণ দেবো, আমরা এটা শর্ত তৈরি হয়ে গেল। এখান থেকে দেখো আমাদের যার মানটা বের করতে বলেছে, উচ্চতার ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে। তাহলে দেখো উচ্চতার ব্যাসার্ধ মানে কি তির্যক উচ্চতা থাকবে না, তাহলে আমাদের তির্যক উচ্চতার মানটা আমরা ওখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এই জায়গা থেকে এলের মানটা বসাবো। তার আগে আমরা একটু কাটাকাটি করি, পাই পাই কেটে গেল, এখানে তোমরা আর আছে আর স্কোয়ার আছে, তাই একটা আর থেকে যাবে। তাহলে এবার আমরা কী করবো, এবার এখানে থেকে গেলো এল, আর এইদিকে থাকলো দেখো √5 থেকেছে, আর থেকে যেখানে আর থেকেছে,
এখানে তোমরা বর্গগুণ করো, এল স্কোয়ার, এটা হবে 5 হয়ে যাবে, √5 বর্গ 5 হয়, আর এখানে আর স্কোয়ার হয়ে যাবে, বর্গ করে দিলাম। এবার আমরা মানটা বসিয়ে দিই, এল স্কোয়ার মান আছে আমাদের কত, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এদিকে হবে 5r স্কোয়ার, ঠিক আছে, এটা আমাদের 5 আছে, 5। আচ্ছা, তাহলে এইচ স্কোয়ার, তাহলে দেখো আর স্কোয়ার ওদিকে গেলে পরে বিয়োগ হয় কত হবে, 4r স্কোয়ার, 4r স্কোয়ার পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে দেখো এইচ স্কোয়ার, আর নিচে আমরা আর স্কোয়ার নামালাম, আর এখানে আমরা কত, এই যে 4টা আছে, এটা আমাদের 4 আছে, এই 4টা আমরা এখানে রেখে দিলাম। তাহলে আমরা এখানে এইচ বাই আর করে দাও, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এইচ বাই আর, তার হোল স্কোয়ার, আর 4টাকে আমরা 2 স্কোয়ার করলাম, এখানে দেখাই। তাহলে দেখো, তাহলে আমরা যদি পাওয়ারগুলো সমান করি, তার মূল সংখ্যার সমান, পাওয়ার সমান হলে মূল সংখ্যার সমান হয়, তাহলে আমরা এইচ বাই আর সমান সমান কত পেলাম, 2 পেয়ে গেলাম। আমরা 2 এর নিচে 1 ধরতে পারবো, তাহলে অতএব এইচ ইজ টু আর কত পেয়ে গেলাম, 2:1। দেখো এইচ বলতে উচ্চতা, আর হচ্ছে ব্যাসার্ধ, আমাদের শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছিল, তার অ্যান্সারটা 2:1, এটাই আমাদের অ্যান্সার। দেখো 4-এর 11 প্রশ্নটা কী বলছে, 11 প্রশ্ন বলছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, এখানে দেখো ঘনকের ধারের দৈর্ঘ্য, একটা ঘনকের ধারের দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 6a স্কোয়ার। এবার দেখো ধারের দৈর্ঘ্য কত বৃদ্ধি করবে, 50%, তাহলে এর 50% বৃদ্ধি বলতে কত হয়, a × 50/100, এটা যদি আমরা সরল করি, 50 একে 50, 50 দিয়ে 100, তাহলে আমরা এখান থেকে কত পেলাম, এখান থেকে আমরা a/2 পেয়ে গেলাম। এবার দেখো, তাহলে এখন বৃদ্ধি পেয়ে কত হবে, আগে ছিল ধারের দৈর্ঘ্য a, আর এখন আমাদের বাড়লো a/2, তাহলে বেড়ে কতটা হলো, বেড়ে হয়ে যাবে, দেখো এটা যোগ বিয়োগ করবা ভগ্নাংশে, এটা পেয়ে যাবে তোমরা 3a/2 পেয়ে যাবে। তো এখন আমাদের ধারের দৈর্ঘ্য এটা, তো এটা যদি ধারের দৈর্ঘ্য হয়, তাহলে এখন আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 6 × বাহু ধারের দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে ধার হচ্ছে আমাদের 3a/2, তার হোল স্কোয়ার, 6 × এটা হবে 9a²/4। দেখো আমরা যদি একটা এ আকারে তৈরি করি, তাহলে 9/4টাকে আমরা সামনে নিয়ে আসলাম, আর 6a² আমি এভাবে রেখে দিলাম, ঠিক আছে। তা দেখো আগের চেয়ে ক্ষেত্রফলটা এতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে কতটা বৃদ্ধি পেলো, তাহলে বাড়লো কতটা, তা আমরা এখানে লিখব বাড়ে, ক্ষেত্রফল বাড়ে, তাই না, ক্ষেত্রফল বৃদ্ধি পায়, কতটা বৃদ্ধি পাবে, যেটা হচ্ছে বেশি ক্ষেত্রফলটা, বেশি থেকে আমরা কমটা বাদ দেবো, আগেরটা ছিল এই যে কম, আগেরটা বাদ দিলাম, ঠিক আছে। এটা তো আমাদের কমন নিলে এখানে 1 থাকবে, তাহলে 4 একে 4, 9 থেকে 4 বিয়োগ করে 5, তাহলে 5/4, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে এটা পেয়ে যাবো 5/4, এদিকে আমাদের কত 6a² আছে। এবার দেখো, এবার শতকরা কত বৃদ্ধি পাবে, শতকরা পাওয়ার নিয়মটা হচ্ছে যতটা বাড়লো, কী থেকে বাড়লো, প্রথমে ছিল এটা, তাহলে এই থেকে বেড়েছে এতটা, তাহলে শতকরা হবে, দেখো এর নিচে আমরা এটা বসিয়ে দেবো, এই যে 6a², আর 100 দিয়ে গুণ করে দেবা, ঠিক আছে, যেটা বাড়লো সেটা উপরে থাকবে, আর কত থেকে বেড়েছে, প্রথমে কোনটা ছিল মূল ঘনকের, আমাদের সমগ্রের ক্ষেত্রে বলে এটা ছিল, তো এটা দেবা নিচে দেবা, আর 100 দিয়ে গুণ করে দেবা, তো দেখো এটা তো আমাদের কেটে গেল, আমাদের এখানে 5/4 থেকে গেল, আর এটা 100 আছে, তাহলে এখানে দেখো এটা হবে 25 × 100, আর 25 পাচ্ছে হয়ে যাবে 125%। তাহলে দেখো ঘনকের ধারের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করে তার সমগ্র তলের ক্ষেত্রফলটা যে বৃদ্ধি পাবে 125%, এটা আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসে আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। তো দেখো তোমাদের বলি আমি, একই অঙ্ক রিপিট আসছে, হতে পারে বারে বারে একই অঙ্ক আসছে, তো আসুক রিপিট, ঠিক আছে, অঙ্কগুলোকে তোমরা ইগনোর করবা না, তোমরা কিন্তু রিপিট আসা অঙ্কগুলো তোমরা কিন্তু ভালো করে দেখো, মন দিয়ে দেখো ক্লাসগুলো, ঠিক আছে। তোমরা ভাবতে পারো যে একই অঙ্ক তো আমাদের জানা হয়ে গেছে, আমরা সেটা দেখবো না, আমরা ওটাকে স্কিপ করে দেবো না, স্কিপ করবা না, সেটাকে তোমরা দেখো, ভালো করে দেখো, একই অঙ্ক তোমরা বারবার যদি দেখো তখন কিন্তু অঙ্কটা বেশি মনে থাকবে, আর যে অঙ্কটা তোমাদের বেশি মনে থাকবে সেই অঙ্কটা কিন্তু মাধ্যমিকে নামাতে পারবা, ঠিক আছে। তোমরা ভাবছো যে আমরা অঙ্ক তো অনেক জেনে গেছি, আমরা তো অঙ্কটা করে নিতে পারবো, ওটা না দেখলেও হবে, কিন্তু না, এটা কিন্তু ভুল ধারণা। একই অঙ্ক যদি তোমরা বারবার না শিখো, বারবার যদি না প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ওই সহজ অঙ্কটা যেটা তোমার জানা অঙ্ক আছে সেই অঙ্কটা কিন্তু তোমাদের মিস্টেক হয়ে যাবে, কোনো জায়গায় তোমরা কিন্তু ছেড়ে আসবা, ভুল হয়ে যেতে পারে। এই জন্য বলছি আমি তোমাদেরকে, তো একই অঙ্ক যদি বারবার রিপিট হয় ক্লাসে আমার, তাহলে সেই অঙ্কটা কিন্তু মন দিয়ে দেখো, তোমরা ভালো করে মন দিয়ে দেখো, ঠিক আছে। একই অঙ্ক বারবার দেখতে হবে, তোমাদের মাধ্যমিকের অঙ্কের রেজাল্ট পেতে গেলে একটা অঙ্ক বারবার করতে হবে, একটা অঙ্ক বারবার না করলে সেই অঙ্কটা কিন্তু তোমরা পরীক্ষায় নামাতে পারবে না। তো এই জন্য তোমাদের দেখো রিপিট পাওয়ার যে অঙ্কগুলো আসছে তোমাদের এখানে ক্লাসে, সেই অঙ্কগুলো কিন্তু মন দিয়ে দেখো। তো চলো আমরা এখানে 4-এর 12 নম্বর অঙ্কটা করাবো। দেখো 4-এর 12 নম্বর অঙ্কটা কী বলছে, আমাদের একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে 8
0.1, ঠিক আছে, 8.1 দেওয়া আছে। সামেশন এফ আই এক্সের মানটা দেওয়া আছে 132 প্লাস 5K এবং সামেশন এফ আইয়ের মানটা দেওয়া আছে 20। এভাবে হলে কে এর মানটা বের করতে বলেছে। তা দেখো আমরা যৌগিক গড়ের সূত্র আমরা জানি, আমরা লিখব যৌগিক গড়। যৌগিক গড়, যৌগিক গড়ের সূত্র কি? সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, ঠিক আছে। আবার দেখো এর মানটা আমাদের বলে দিয়েছে, যৌগিক গড়ের মানটা কত? 8.1। তাহলে এখানে দেখো সামেশন এর মানটা বলে দিয়েছে, এর মানটা আমাদের প্রশ্নে বলা আছে। তা এর মানটা দেখো কত বলা আছে, আমাদের বলা আছে 132 প্লাস 5K। আর সামেশন এফ এর মানটা দেওয়া আছে, সামেশন এফ এর মানটা দেওয়া আছে 20, আর এদিকে আছে আমাদের 8.1। তো এখানে সরল করে আমরা কে এর মানটা পেয়ে যাবো। কে এর মান বের করতে বলেছে। তা দেখো আমরা যদি বর্গগুণ করি, এটা বর্গগুণ করবা, এটা গুণ করে তোমরা পেয়ে যাবা 162 5K। আর এখানে দেখো 162 থেকে 132 বিয়োগ করবা, তোমরা পেয়ে যাবা কত? 30 পেয়ে যাবা। 5 6 30। তাহলে আমরা এখান থেকে কে এর মানটা কত পেয়ে গেলাম? কে এর মানটা আমরা 6 পেয়ে গেলাম। তো এটাই আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, আজকের ছিল এই ক্লাসের আমাদের অঙ্কগুলো। তোমরা কিন্তু যেটা বললাম ভালো করে সবগুলো ক্লাস মন দিয়ে দেখো, ঠিক আছে। একটা ভিডিও তোমরা দেখার পর তোমরা পুনরায় আবার ক্লাসগুলো দেখো, ঠিক আছে। বারবার রিপিট ভিডিওগুলো তোমাদের দেখতে হবে, প্রতিটা অঙ্ক তোমাদের বারবার তোমাদের বুঝতে হবে, তখনই তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় অঙ্কগুলো তোমাদের সহজ হয়ে আসবে। তো ঠিক আছে, আবার তোমাদের দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো দেখো।